উইন্ডোজ দেখা যাচ্ছে তো না? জি ম্যাডাম। আচ্ছা আচ্ছা, দেখেন আমরা হচ্ছে কোন পর্যন্ত দেখছিলাম গত ক্লাসে? প্রথম টপিকটা মনে হয় শেষ হয়েছিল না? জি ম্যাডাম, যে অসটাও দেখছিলাম না? হ্যাঁ হ্যাঁ, ওয়াশ 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 শেষ হয়েছে, ওয়াশ শেষ হয়েছে প্রায় হচ্ছে 3টা বা 4টা পর্যন্ত আসছিলাম আমরা, ওয়াশ শেষ করছিলাম। আচ্ছা ম্যাডাম এখান থেকে কি সিএস থেকে কি রিটেন কোশ্চেন আসবে নাকি ওরাল আসবে? না, সিএস থেকে রিটেন আসে কম, ওরাল আসে বেশি। আচ্ছা আচ্ছা, কোনটা কি এগুলো জিজ্ঞেস করে তাই তো? হ্যাঁ, মানে আচ্ছা সিএস বলতে মনে করেন যে হচ্ছে যে হ্যাজার্ডের বিষয়টা আপনাকে জিজ্ঞেস করলো, ফিজিক্যাল হ্যাজার্ডের একটা এক্সাম্পল দিয়ে জিজ্ঞেস করলো এটা কোন ধরনের হ্যাজার্ড। আচ্ছা, বুঝতে পেরেছি। আর এখন তো যেই ধরনের কোশ্চেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং এ, গত শনিবারে কোশ্চেন হয়েছিল, মনে করেন যে এই যে এইটা, হ্যাঁ, হ্যাজার্ডের লিস্টের প্রথমটা কি? আচ্ছা, তাহলে এটা হ্যাজার্ডের দুটো লিস্টের পয়েন্টে। প্রথমে কি আছে? এই যে ফিজিক্যাল হ্যাজার্ড। আপনি যদি কেমিক্যাল হ্যাজার্ড দেন হবে না, ফিজিক্যাল হ্যাজার্ডই দিতে হবে। আবার মনে করেন এইটা আছে যে ওএসএইচ এর স্ট্যান্ডার্ডের 1.1 এ কি আছে? তাহলে এই যে, এতটুকু পয়েন্টে মনে রাখা হ্যাঁ সম্ভব হ্যাঁ, না। এই 1.1 এ কি আছে এইটা আপনাকে বলতে হবে। পশ্চার এন্ড মুভমেন্ট আপনি যদি দেন লাইটিং হবে না। এই 1.1 এ কি আছে সেটাই আপনাকে এক্সাক্ট দিতে হবে। আবার 2.1 এরটা দিলেও হবে না। এটা যদি ডিজিটাল মার্কেটিং এর থ্রিতে এইভাবে কোশ্চেন হয় তাহলে বোঝেন যে সিবিটি এর কোশ্চেন কেমন হইতে পারে। এটা তো বরাবরই হার্ড হয় সব সময়। ঠিক আছে, বুঝতে পারছি। তো এইজন্য সিএসটা মানে আমাদের একদম মুখস্থ রাখতে হবে। আর বইগুলো তো ওগুলো পড়ার মতো, ওইগুলো মনে করেন পড়লে বিষয়টা বুঝে বুঝে পড়লে মনে থাকবে, কিন্তু সিএসটা মুখস্থ করার মতোই করতে হবে। আচ্ছা, বুঝতে পারছি। তাহলে এখানে হ্যাজার্ড হচ্ছে আমরা তিন ধরনের, ছয় ধরনের হ্যাজার্ড দেখতে পাই: ফিজিক্যাল, কেমিক্যাল, ইলেকট্রিক্যাল, আর্গোনমিক্যাল, সাইকোলজিক্যাল, বায়োলজিক্যাল। এই সিএস এর এই সিরিয়ালগুলো মেনটেন করবেন। সিএস এ যে কথাগুলো উল্লেখ আছে সেই কথাগুলো হচ্ছে আপনারা মাথায় রাখবেন। বইয়ে কি আছে সেটা পরে, আগে হচ্ছে সিএস প্রায়োরিটি, ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে সিএস। ঠিক আছে? জি ম্যাডাম। আচ্ছা, তারপরে যে সেফটি সাইন, সিম্বল কি কি থাকে এগুলো আমরা দেখেছিলাম। আপনারা আবার একটু দেখবেন, মানে প্রতিদিন অন্তত একবার করে সিএস এর এই যে পয়েন্ট, সিএস এর কিন্তু ভিতর পড়া লাগছে না, জাস্ট এই পয়েন্ট গুলো একটু একটু করে দেখে দিবেন। তাহলে এটা আর মুখস্থ করতে হবে না, ওইভাবে মুখস্থ হয়ে যাবে যদি প্রতিদিন একবার করে দেখেন। সিএসটা প্রিন্ট করে নেবেন, আর যদি সম্ভব হয় সবগুলোই প্রিন্ট করে নেবেন মডিউল গুলো। তাহলে আজকে আমরা দেখব হচ্ছে আইসিটি। আইসিটিটার আমরা মোটামুটি সবাই আইসিটির সাথে পরিচিত। এটা কঠিন হয় হচ্ছে অন্য ট্রেডের লোকজনের জন্য, এটা আমাদের জন্য আইসিটিটা খুব একটা কঠিন হয় না, কারণ আমরা এটার সাথে পরিচিত। আমরা একটু দেখে যাই যে আইসিটির কোন কোন বিষয়গুলো আছে, ভেরিয়েবল গুলো দেখব। আদার রিকোয়ার্ড ডিভাইস, অর্থাৎ কি কি ডিভাইস প্রয়োজন হয়: প্রিন্টার, স্ক্যানার, মাল্টিমিডিয়া প্রজেক্টর, ডিস্ক ড্রাইভ, এক্সটার্নাল স্টোরেজ, ডিজিটাল ক্যামেরা, স্মার্টফোন। এই ডিভাইসগুলো আমাদের প্রয়োজন হয় অ্যাজ এ ট্রেনার।
তারপরে আর্গোনমিক রিকোয়ারমেন্টস, আর্গোনমিকে কি কি প্রয়োজন হয়? চেয়ারের হাইট, সিট অ্যান্ড ব্যাক অ্যাডজাস্টমেন্ট। আমরা যে চেয়ারটায় বসে কাজ করব সে চেয়ারের হাইট, সিটটা এবং ব্যাক অ্যাডজাস্টমেন্ট। হ্যাঁ, অনেকক্ষণ কাজ করার ফলে আমাদের ব্যাক পেইন হতে পারে, তো এটার জন্য আমাদের যে অ্যাডজাস্টমেন্টটা দরকার সেটা ঠিকঠাক আছে কিনা সেটা দেখতে হবে, সেটা কিন্তু আমাদের রিকোয়ারমেন্টস। তারপর কিবোর্ড অ্যান্ড মাউস পজিশন, কিবোর্ড এবং মাউসের পজিশন। আমাদের কিন্তু কম্পিউটারে যখন আমরা কাজ করি আমাদের কিন্তু বসার একটা অ্যাঙ্গেল আছে, সেই অ্যাঙ্গেলটা ঠিকঠাক ভাবে যদি পূরণ না হয় তাহলে কিন্তু আমাদের ঘাড় ব্যথা, তারপরে হচ্ছে চোখ ব্যথা, হাতের কবজি ব্যথা, কোমর ব্যথা, এই বিষয়গুলো দেখা যায়। এজন্য আমাদের ওই অ্যাঙ্গেলটা সেট করা উচিত, এবং সেই ক্ষেত্রে কিবোর্ড এবং মাউসেরও পজিশনটা যদি ঠিক মতো না হয়, হ্যাঁ, এর নির্দিষ্ট একটা অ্যাঙ্গেল আছে, তো ওটা যদি ঠিকঠাক মতো না হয় তাহলে দেখবেন যে কবজি ব্যথা করছে অথবা মাউস দিয়ে কাজ করার পরে হাত ব্যথা করছে। তারপর লাইটিং, যেখানে কাজ করব সেখানে পর্যাপ্ত পরিমাণ লাইটিং এর ব্যবস্থা থাকতে হবে, পশ্চার ঠিক থাকতে হবে, অর্থাৎ আমার বসার পজিশনটা সেটা যেন ঠিক থাকে। অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক গাদাগাদি করে বসতে হয়, তো যেটা আমাদের ইজি হয় না, ইজি মুভমেন্ট করতে পারি না, ইজিলি ওঠা বসা যাওয়া আসা এগুলো করতে পারি না। তারপরে স্ক্রিন পজিশন, আমরা যে প্রজেক্টরের মাধ্যমে দেখি বা যেটাতেই দেখি, আমরা যেখানে দেখবো সেই স্ক্রিনটা বা মনিটর যদি দেখি মনিটরের স্ক্রিনটাও আমাদের চোখের কোণ বরাবর আছে। এই জিনিসগুলো হচ্ছে আর্গোনমিক রিকোয়ারমেন্টস। তারপরে ওয়ার্ক স্টেশন হাইট অ্যান্ড লেআউট, ওয়ার্ক স্টেশনের হাইট অ্যান্ড লেআউট। একটা কথা মাথায় রাখবেন, এইটা শুধুমাত্র আমরা যারা হচ্ছে আইটি সেক্টরের ট্রেনার, এই বইটা বা এই সিএসটা কিন্তু শুধু তাদের জন্য না, এটা হচ্ছে সকল ট্রেডের ট্রেনারদের জন্য। মাথায় রাখবেন যে এটা সকল ট্রেডের ট্রেনারদের জন্য, শুধুমাত্র আমাদের জন্য না। কিন্তু এই একটা সাবজেক্ট আমাদের মানে এর সাথে মিলে যায়, আমাদের ট্রেডের সাথে এই সাবজেক্টটাই মিলে যায়। যতগুলো ইউনিট অফ কম্পিটেন্সি আছে এখানে 11টা, সেই 11টার মধ্যে এই একটা সাবজেক্ট আমাদের রিয়েল লাইফে মিলে যায়, ঠিক আছে? এজন্য কিন্তু সিবিটিএ পাশ করা অন্যদের তুলনায় আমাদের জন্য একটু সহজ হয়, কারণ অন্যদের এই আইসিটিতে এসে প্রবলেম হয়ে যায়, কারণ সবাই তো আর কম্পিউটার জানে না। যেমন মনে করেন ব্লক বাটিকের ট্রেনার খুব ভালো ট্রেনার, সে ব্লক বাটিকে খুব ভালো শিখাইতে পারবে, কিন্তু তারে যদি বলা হয় একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতে, তার কিন্তু কষ্ট হয়ে যাবে, তাই না? কারণ সে সেই কাজটা নাও জানতে পারে। কিন্তু সিবিটিএ অর্থ হচ্ছে তাকে এটাও শিখতে হবে, যেহেতু এই যে এখানে মডিউলে আছে, কারণ ক্লাস নেওয়ার সময় তাকে প্রেজেন্ট করতে হবে, তারপরে হচ্ছে ইয়ে দিয়ে প্রজেক্টর দিয়ে ক্লাস নিতে হবে, ডিজিটাল ডিভাইসের ইউজ করতেই হবে, অ্যাজ এ ট্রেনার তাকে ইউজ করতে হবে, তো তাকে শিখতেই হবে। আপনারা পারেন, খুবই ভালো কথা, কিন্তু ইগনোর করার দরকার নাই, ঠিক আছে? একটু দেখে যাবেন। তারপর রিকোয়ার্ড সফটওয়্যার, কি কি সফটওয়্যার প্রয়োজন? অপারেটিং সিস্টেম, অ্যান্টিভাইরাস সফটওয়্যার, অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ব্রাউজার, পিডিএফ রিডার। রিকোয়ার্ড ওয়ার্ড ডকুমেন্টস, রিজিউম অথবা কারিকুলাম ভিটা, ইনফ্লক্স, লেটার্স, মেমো, মিনিটস, শর্ট রিপোর্টস। এই বিষয়গুলো হচ্ছে আমাদের তৈরি করতে হবে, মানে যারা ট্রেনার তাদের এই বিষয়গুলো তৈরি করা জানতে হবে। কন্টেন্টস, কি কি কন্টেন্ট? কভার পেজ, টেক্সট, টেবিল, পিকচার, ক্লিপ আর্ট, শেপ, চার্ট, হেডার ফুটার, ওয়ার্ড আর্ট, সিম্বল, এই বিষয়গুলোর ইউজ করা জানতে হবে। তারপর লেআউট অ্যান্ড ফরম্যাটিং টেকনিকে কি কি জানতে হবে? পেজ সেটআপ, ফন্ট, প্যারাগ্রাফ, তারপর ফরম্যাটিং স্টাইল,
পেজ সেটআপে কি জানতে হবে? পেজ ওরিয়েন্টেশন, পেজ মার্জিন, পেপার সাইজ, পেজ বর্ডার। এবার এক্সেলের ফাংশন আমাদের কি কি জানতে হবে? সাম, এভারেজ, ম্যাক্স, মিন, র্যাঙ্ক। হ্যাঁ, এই ফাংশনগুলো আমাদের প্রত্যেক ট্রেনারকে অবশ্যই জানতে হবে, সে যে ট্রেডারই হই না কেন। তারপর ফর্মুলা, কি ফর্মুলা? ইফ ফর্মুলা, কাউন্ট ইফ ফর্মুলা, ভি লুকআপ ফর্মুলা। কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট সেল রুলস, তারপর টপ বটম রুলস, ডাটাবার্স, কালার স্কেল। এই কাজগুলো আমাদের কন্ডিশনাল ফরম্যাটিং এ পারতে হবে। প্রিন্ট সেটআপে কি পারতে হবে? বেসিক প্রিন্ট সেটিংস, মাল্টিপল কপি। জি বলেন। ও, এই যে কন্ডিশনাল ফরম্যাটিং, এটা এটা কি এক্সেল এর ভিতরে? হ্যাঁ, এক্সেলে। তারপরে হচ্ছে প্রিন্ট সেটআপের মধ্যে বেসিক প্রিন্ট সেটিংস, মাল্টিপল কপি, অড অর ইভেন অর্থাৎ জোড় বিজোড় পেজ, প্রিন্ট প্রিভিউ, প্রিন্টার সিলেকশন, স্পেসিফাইড পেজ, হোল ডকুমেন্ট। অর্থাৎ এই বিষয়গুলো আপনার জানতে হবে। প্রিন্ট করতে গেলে কমন যে বিষয়গুলো, এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। এগুলো হচ্ছে বেসিক। হ্যাঁ, মোটামুটি। তাহলে কি ওয়ার্ড, এক্সেল, প্রেজেন্টেশনেরটা এখানে লেখে নাই যদিও, কিন্তু প্রেজেন্টেশনটা তো অবশ্যই সিবিটিএ করতে হলে প্রেজেন্টেশন আমাদের তৈরি করে দেখাতেই হবে। তবে এটা তো লাগবেই। এখানে ওয়ার্ড, এক্সেল এবং হচ্ছে যেগুলো বলা হয়েছে সেগুলো আমাদের জানতে হবে। ঠিক আছে, কারণ এগুলো থেকে হয়তো কাজ দিবে না, আপনার যে সেটা কাজ দিবে না, কিন্তু একটা প্রশ্ন, রিটেন কোশ্চেন চলে আসতে পারে। রিটেন কোশ্চেন তৈরি করার সময় কিন্তু সবার জন্য সেম হবে, কারণ কে ব্লগ বাটিকের ট্রেনার হচ্ছে আর কে হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং এর ট্রেনার হচ্ছে, ওইটা বিচার করে কিন্তু কোশ্চেনটা হবে না। কোশ্চেন হবে সবার জন্য। অতএব প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য রেডি থাকতে হবে সব সময়। এগুলা আপনারা একটু নোট করে করে রাখবেন যে কোন কোন জিনিসগুলো আমাদের শিখতে হবে, সেই জিনিসগুলো এনি হাউ শিখে ফেলতে হবে। এই যে এখানে কিন্তু আছে, হ্যাঁ, প্রেজেন্টেশন, modified and formatted the contents for presentation। অর্থাৎ প্রেজেন্টেশনের জন্য আপনাকে কন্টেন্ট ফরম্যাট করতে হবে বা মডিফাই করতে হবে। কম্পিউটারের সফটওয়্যার, হার্ডওয়্যার সম্পর্কে জানতে হবে, পার্সোনাল কম্পিউটার অপারেট করা জানতে হবে, ফাইল ফোল্ডার ম্যানিপুলেশন জানতে হবে, ইন্টারনেট এবং ইমেইলের ব্যবহার জানতে হবে। ফাইল ফোল্ডার ম্যানিপুলেশনটা কি জানি আমরা সবাই? এই কাজটা, হ্যাঁ, এই কাজটা আমরা সবাই পারি, কিন্তু আমরা আসলে জানি না কোনটাকে ম্যানিপুলেশন বলা হচ্ছে। এই যে এটা কি, অথবা এই যে এখানে যাই, হ্যাঁ, এই যে এখানে যাই, এখানে গেলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এটা একটা ইমেজ, তাই না? এটা কি একটা ইমেজ বা ফাইল। এগুলো হচ্ছে একটা ফাইল, আর এটা হচ্ছে কি ফোল্ডার। অনেকগুলো ফাইল একসাথে একটা ফোল্ডারের মধ্যে থাকতে পারে, আবার একটা ফোল্ডারের মধ্যে কিন্তু ফোল্ডারও থাকতে পারে। ফাইল হচ্ছে একটা সিঙ্গেল ডকুমেন্ট, সেটা ইমেজ হতে পারে, একটা অডিও ফাইল হতে পারে, ভিডিও ফাইল হতে পারে, যে কোনো ফরম্যাটের ফাইল হতে পারে। অর্থাৎ ফাইল হচ্ছে যে কোনো একটা সিঙ্গেল ডকুমেন্ট, আর ফোল্ডার হচ্ছে একটা কন্টেইনার যেটা একাধিক ফাইলকে সংরক্ষণ করার কাজে ব্যবহৃত হয়। ম্যাডাম, ফাইল ফোল্ডারগুলো স্ক্রিনে দেখা যাচ্ছে না। ফাইল এবং ম্যানিপুলেশন দেখালেন না, এটা স্ক্রিনে শো করছিল না। হ্যাঁ হ্যাঁ, সরি, আমি ঠিক করে দিচ্ছি।
এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কি ফাইল, এটা ফাইল, এটা কি ফোল্ডার। আর ম্যানিপুলেশনটা কি? ম্যানিপুলেশন আমরা সবাই করে থাকি, কিন্তু যেমন একটা ফাইল ক্রিয়েট করা, ফাইল বা ফোল্ডার ক্রিয়েট করা, আমরা ফাইল ফোল্ডার ক্রিয়েট করি না? হ্যাঁ। তারপরে ডিলিট করা, কোনো ফাইল ফোল্ডার আমরা ডিলিট করি, রিনেম করা। অর্থাৎ এই যে কোন একটা ফাইলে রাইট ক্লিক করার পরে যে অপশনগুলো আসছে, যে কাট, কপি, রিনেম, শেয়ার, ডিলিট, এই যে ফোল্ডার, এটাকে রাইট ক্লিক করলে যে অপশনগুলো পাচ্ছি, এই অপশনগুলোই হচ্ছে ম্যানিপুলেট। অর্থাৎ ফাইল বা ফোল্ডারকে আমরা যে যা কিছুই করতেছি, ক্রিয়েট করছি, ডিলিট করছি, রিনেম করছি, কাট, কপি করছি, তারপরে শর্ট করি, ডেট ওয়াইজ শর্ট করি, ফাইল টাইপ ওয়াইজ শর্ট করি, তাই না? এই যে কাজগুলো, এগুলোই হচ্ছে ম্যানিপুলেশন। জি ম্যাডাম, বুঝতে পারছি। তাহলে আমরা এগুলো কিন্তু সবই পারি, ফাইল ফোল্ডার ম্যানিপুলেশন, কিন্তু আমাদের বুঝতে হবে যে কোনটাকে কি বলা হচ্ছে, তাহলেই আমরা পারবো ইনশাআল্লাহ। তারপরে অ্যাপ্লিকেশন সফটওয়্যার রান করা, ডকুমেন্ট সেভ করা, ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করা, এগুলো এখন পর্যন্ত হচ্ছে প্র্যাকটিক্যালে মানে লাগে না বলতে প্র্যাকটিক্যালে দেখানো লাগে না, কিন্তু কাজ তো করা লাগে। আপনাদের ডকুমেন্ট তৈরি করতে হবে, তখন তো এগুলো লাগবে, কিন্তু এগুলো কোশ্চেনের মধ্যে চলে আসে। অথবা আপনার ওরালে জিজ্ঞেস করতে পারে। আমাদের সময় যেমন একজনকে ধরছিল, হচ্ছে সে প্রেজেন্টেশন করতে পারতেছে না, তারপরে আমি সেট করে দিলাম, সে প্রেজেন্টেশন দেখাচ্ছে, তখন স্যার বলছে যে আপনি হচ্ছে মানে সে পাওয়ার পয়েন্ট থেকেই দেখাচ্ছে, তো স্যার তাকে বলল যে আপনি হচ্ছে প্রেজেন্টেশন মোডে দেখান, স্লাইড শো মোডে দেখান। সে দেখাতে পারতেছে না, পরে বলল আপনি কি জানেন? বলছে হ্যাঁ জানি। পরে বলছে ঠিক আছে, শর্টকাটটা কি বলেন, কিবোর্ড শর্টকাটটা বলেন, যে স্লাইড শো দেখানোর বা প্রেজেন্টেশন মোডে দেখানোর। সে ওটাও বলতে পারে নাই। আমরা যারা মনে করেন যে জানি এগুলো, তাদের কাছে ইজি মনে হবে, কিন্তু আসলে সব সময় মাথায় রাখা বা যদি প্রস্তুত ম্যাডাম, না থাকি। ম্যাডাম শোনা যাচ্ছিল? শোনা যাচ্ছে না? হ্যালো, হ্যালো, ম্যাডামের এখানে ইন্টারনেট স্লো নাকি? কথা শুনতে পাচ্ছেন না? হ্যালো, হ্যাঁ ম্যাডাম, এখন শুনতে পাচ্ছি, একটু আগে শুনতে পাইনি। ও আচ্ছা, নেট ইন্টারনেট প্রবলেম হয়েছে মনে হয়। হ্যাঁ মনে হয়। আচ্ছা, তো যেটা বলছিলাম যে হচ্ছে আমরা আমাদের কাছে হয়তো প্রশ্নটা সহজ, যে প্রেজেন্টেশন মোড কিভাবে অন করতে হয়, তাই না, কিবোর্ড শর্টকাটটা কি, কিন্তু আমাদের যদি আমরা প্রস্তুত না থাকি যে এই ধরনের কোশ্চেনও আমাদেরকে করতে পারে, তাহলে কিন্তু ওই সময় বিব্রত হয়ে যাব, হুট করে মাথায় নাও আসতে পারে, কারণ ওই সময়টা এমনিতেই আমরা আতঙ্কে থাকবো, তাই না? জি ম্যাডাম, F5। হ্যাঁ, তো এই জন্য কি করতে হবে, আমাদেরকে যে কোনো ধরনের কোশ্চেন করতে পারে বলে প্রিপারেশন নিয়ে রাখতে হবে, যে সে যে কোনো জায়গা থেকে আমাকে কোশ্চেন করতে পারে, সেই রাইটস তার আছে। তাহলে আমাকে প্রিপারেশনটা ওইভাবেই নিতে হবে। তারপরে দেখি আমরা, আমাদের হচ্ছে প্র্যাকটিস ইনক্লুসিভিটি। এটা হচ্ছে সমতা। সমতা বিষয়টা কি? এই যে আমরা যখন ট্রেনার হিসেবে ক্লাসে অ্যাটেন্ড করব,
আমাদের ক্লাসে যে ট্রেনিরা আসবে তারা সবাই কিন্তু এক ফ্যামিলি থেকে আসবে না, এক জাতের আসবে না, এক বর্ণের আসবে না, এক ধর্মের আসবে না, তাই না? বিভিন্ন ক্যাটাগরির আসবে। তো তাদের সবাইকে আমাদের কি করতে হবে, সমতা দিতে হবে। এবং কেউ একটু ভালো পারবে, কেউ একটু খারাপ পারবে, হুম, কেউ লেখাপড়া জানবে, কেউ জানবে না। তো সব ধরনেরই কিন্তু আমাদের কাছে ট্রেনি আসবে। তাদেরকে আমাদের কি করতে হবে, সমান চোখে দেখতে হবে, সমান সুযোগ সুবিধা দিতে হবে। এইটাই হচ্ছে ইনক্লুসিভিটি। শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? আচ্ছা, তো ইনক্লুসিভিটার জন্য 32 আওয়ার্স। এই আওয়ার্স গুলো অ্যাটলিস্ট মনে রাখবেন। ইউনিট অফ কম্পিটেন্সির নাম আর কোনটা কত আওয়ার্স, ঠিক আছে? সমস্যার কারণে আচ্ছা, দেখি আমরা ভ্যারিয়েবলে দেখি ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের মধ্যে কি কি থাকতে পারে? লার্নিং ডিফিকাল্টিস, অর্থাৎ শিখনে তাদের প্রবলেম হতে পারে, বিভিন্নতা থাকতে পারে। লিটারেসি অ্যান্ড নিউমেরেসি নিডস, ওই যে বললাম যে লেখাপড়া কম জানবে, অশিক্ষিত হবে, অথবা সে আমার এই ভাষাটাই বুঝবে না, তাই না? এই ধরনেরও স্টুডেন্ট পাবো। কালচারাল ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, ইমেজ অ্যান্ড পারসেপশন, তারপরে সোসিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড, এজ, জেন্ডার, সেক্সুয়ালিটি, এগুলো কিন্তু ভাই ভাই জিজ্ঞেস করে যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স কি কি হতে পারে, কোন কোন ধরনের ডিফিকাল্টিস আপনি পাবেন। তো এগুলো হচ্ছে আমাদের পড়তে হবে এবং রেডি থাকতে হবে যে এগুলো আমরা যেন বলতে পারি। এজের, এজ, জেন্ডার, সেক্সুয়ালিটি, তারপরে রিলিজিয়াস প্র্যাকটিস, ইন্টেলেকচুয়াল ইম্পেয়ারমেন্ট অর ডিসএবিলিটি, তারপর মেডিকেল কন্ডিশন, তারপর ফিজিক্যাল ইম্পেয়ারমেন্ট, সাইকোলজিক্যাল অর সাইকিয়াট্রিক ইম্পেয়ারমেন্ট থাকতে পারে। বিভিন্ন ধরনের অসমতা থাকতে পারে। এখানে 10টা পয়েন্ট আছে, 10টার মধ্যে 5-6টা যদি বলতে পারেন তাহলেও হবে। তারপরে ক্লায়েন্ট উইথ পার্টিকুলার নিডস, পার্টিকুলার নিডস কাদের প্রয়োজন হয়, এটা কিন্তু একটা কোশ্চেন যে পার্টিকুলার নিডস প্রয়োজন হয় কাদের। ওমেন হোয়ার আন্ডার রিপ্রেজেন্টেড, তারপরে রুরাল অ্যান্ড রিমোট ট্রেনিং, পিপল উইথ ডিসএবিলিটি আইদার পার্মানেন্ট অর টেম্পোরারি, ইউথ অ্যাট রিস্ক, সার্ভাইভার্স অফ টর্চার অ্যান্ড ট্রমা। এই টাইপের মানুষ মানে ট্রেনিদের পার্টিকুলার নিডস প্রয়োজন হতে পারে, অর্থাৎ এক্সট্রা কেয়ার। তারপর প্রিন্সিপাল অফ ইনক্লুসিভিটি, ইনক্লুসিভিটির প্রিন্সিপালস গুলো কি কি? সাপোর্টিং ইকুয়াল অপরচুনিটি ফর পার্টিসিপেন্ট, অর্থাৎ ইকুয়াল অপরচুনিটি দিতে হবে। ইকুয়াল অপরচুনিটি দিতে হবে, এগুলো কিন্তু প্রিন্সিপালস। হ্যাঁ, ইনক্লুসিভিটির প্রিন্সিপালসটা অবশ্যই জানতে হবে। শুধু একজন ট্রেনি হিসেবে না, ট্রেনার হিসেবে না, একজন অ্যাসিস্ট্যান্ট হিসেবেও কিন্তু আপনাদের জানতে হবে এটা। তাহলে ইকুয়াল অপরচুনিটি, তারপরে ফস্টারিং অ্যান্ড অ্যাডভোকেটিং ইন্ডিপেন্ডেন্স, ইনশিওরিং কোঅপারেটিভ অ্যাপ্রোচ টু লার্নিং, ইউজিং ক্লায়েন্ট সেন্টার্ড অ্যাপ্রোচ টু লার্নিং, অর্থাৎ যে যেরকমটা বোঝে তাকে সেইভাবেই বোঝাতে হবে।
তারপরে সাপোর্টিং, এনকারেজিং এন্ড ভ্যালুইং ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশনস, এনকারেজ করতে হবে তাদের এবং তারা যে যেটাতে দক্ষ সেটাকে ভ্যালু দিতে হবে। মোটিভেটিং ট্রেনার্স, ট্রেনার্স না ট্রেইনি হবে, প্রশিক্ষক। মোটিভেটিং ট্রেনার্স মানে যে ট্রেনাররা হচ্ছে মোটিভেট করতে পারবে। কারণ স্টুডেন্টদের যদি আমরা মোটিভেট করতে না পারি ক্লাসের মধ্যে, তাহলে তো তারা ক্লাসে আসার কোনো উৎসাহ পাবে না বা এই জিনিসটা শেখার কোনো উৎসাহ পাবে না। তারপরে ক্রিয়েটিং অপরচুনিটিস ফর পার্টিসিপেশন এন্ড সাকসেস, পার্টিসিপেশনে যারা আসবে এবং সফল হবে তাদেরকে কি করতে হবে, সুযোগ করে দিতে হবে। হ্যাঁ। তারপর মেকিং রিজনেবল অ্যাডজাস্টমেন্ট টু প্রসিডিউরস, অ্যাক্টিভিটিস এন্ড অ্যাসেসমেন্ট ফর ইকুইটি। এখানে দেখেন এই যে অ্যাসেসমেন্টের কথা আছে কিন্তু, অর্থাৎ আমরা যে কাজগুলো এখন শিখতেছি সেটা কিন্তু শুধু ট্রেনার হওয়ার জন্য না বা শুধু অ্যাসেসর হওয়ার জন্য না, ট্রেনার এবং অ্যাসেসর উভয় পদের জন্যই আমাদের এই জিনিসগুলো জানা দরকার এবং প্র্যাকটিস করা দরকার। তাহলে এই যে রিজনেবল অ্যাডজাস্টমেন্ট, অর্থাৎ আমার ট্রেনিদের মধ্যে কেউ একজন মনে করেন একটু চোখে কম দেখে, তাকে আলোর সামনে বসাতে হবে, তার একটু গরম বেশি লাগে, তাকে হচ্ছে পর্যাপ্ত পরিমাণ বাতাসে দিতে হবে, তার লিখতে একটু সময় লাগে, তাকে একটু লেখার জন্য সময় দিতে হবে, বা হচ্ছে এই ধরনের যে মানে ইয়েগুলো আছে এগুলো হচ্ছে রিজনেবল অ্যাডজাস্টমেন্ট। এই জিনিসগুলো আমাদের মেইনটেইন করতে হবে ক্লাসের ক্ষেত্রে এবং পরীক্ষার ক্ষেত্রে, মানে অ্যাসেসমেন্টের সময়। তারপরে acknowledging current strengths and skills as a basis for further learning। এখন মনে করেন যে এটা কি করতে হবে, এটা হচ্ছে এখন সে কতটুকু শিখতে পারছে এবং ভবিষ্যতে এইটার উপরে সে শিখে আরো কতদূর যেতে পারবে, এটার ফিউচার প্ল্যান কি হবে, এগুলো সবকিছুই তাকে বোঝাইতে হবে। যেমন আপনারা লেভেল 3 করছেন, লেভেল 3 করার পর আপনারা লেভেল ভালোভাবে পাস করলে লেভেল 4 দিতে পারবেন। এই যে এই একটা মানে তাকে একটা ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করে দিচ্ছি, হ্যাঁ, এই জিনিসগুলো করে দিতে হবে। কিন্তু যদি বলা হয় লেভেল 3 পাস করে তারপরে আর চাকরি বাকরি কিছুই পাবেন না, এভাবে বললে কিন্তু সে হচ্ছে মানে ডিমোটিভেট হয়ে যাচ্ছে। তো তাকে কি করতে হবে যে এইটা শেষ করার পরে আর একটা যে ধাপ আছে সেই ধাপের কথাটা তাকে বলে দিতে হবে। তারপর আমাদের সাপোর্ট করবে কারা, ফ্যামিলি মেম্বার। আমাদের বলতে হচ্ছে ট্রেনিদের, হ্যাঁ, ট্রেনিদেরকে সাপোর্ট করবে কারা, ফ্যামিলি মেম্বার। তারপর গভর্নমেন্ট অফিসিয়ালস ইন স্পেশাল সাপোর্ট সার্ভিস, পিয়ার্স, পিয়ার্স মানে কি সহযোগী। তাহলে আমরা ট্রেনারদের পেয়ার্স হচ্ছে ট্রেনাররা, তাহলে ট্রেনিদের পেয়ার্স হবে হচ্ছে ট্রেনিরা, অ্যাসেসরদের পেয়ার্স হবে অ্যাসেসররা। আর এখানে যখন আপনি ট্রেনার তখন আপনার সামনে যে উপস্থিত থাকবে সে হবে ট্রেনি, যখন আপনি অ্যাসেসর তখন আপনার সামনে যে উপস্থিত থাকবে সে হবে এসএসসি। এখানে কিন্তু টিচার আর স্টুডেন্ট না, ট্রেনার ট্রেনি অথবা অ্যাসেসর এসএসসি। তারপর ইন্টারপ্রেটার্স, কমিউনিটি রিপ্রেজেন্টেটিভস, তারপর টেকনিক্যাল সাপোর্ট পারসন, অ্যাডমিনিস্ট্রেটিভ পার্সোনাল আর স্টুডেন্ট কাউন্সিলর্স। এই ব্যক্তিগুলো কি করবে, ট্রেনিদেরকে সাপোর্ট দিবে। তারপর ফিজিক্যাল এনভায়রনমেন্ট সাপোর্ট। ম্যাডাম দোভাষী দরকার হয় কেন? দোভাষী দরকার হয় আপনার মনে করেন আমি হচ্ছে এই যে এই সিএস সিভিএলএম গুলো তো ইংলিশে, আমি ইংলিশে পড়াচ্ছি তাই না, কিন্তু এখন আপনি ইংলিশ জানেন না, আপনি অন্য ভাষার, কিন্তু আপনি হচ্ছে কোন একটা স্কিলে অনেক দক্ষ, আপনি ট্রেনার হতে চান, অ্যাসেসর হতে চান, তাহলে কি আপনি এই ইংলিশটা পারবেন না, মানে ইংলিশের এই সিবিটি এটা দিবেন না, এটা তো ইংলিশে, তাহলে আপনি কিভাবে দিবেন? তো তখন আমি ইংলিশে বলবো, আর দোভাষী যে আছে সে মনে করেন আপনি চায়না জানেন, তাহলে দোভাষী আপনাকে কি করবে, এই ইংলিশের কথাগুলো চায়নাতে আপনাকে বোঝাবে। আচ্ছা আচ্ছা।
ম্যাডাম লেখার সময় তো মানে সব ইংলিশে না? হ্যাঁ, লেখার সময় ইংলিশে লিখবেন। তবে ওই যে যে হচ্ছে দোভাষীর যদি কারো প্রয়োজন হয় তাহলে সে তার ভাষায় লিখবে, এজন্যই তো ইন্টারপ্রেটার লাগবে। কেন সে শুধু আমার কথাটাই তো তার কাছে পৌঁছায় দিবে না, তার কথাটাও তো আবার আমার কাছে পৌঁছায় দিবে। বুঝতে পেরেছি? জি ম্যাম। আচ্ছা, তারপরে দেখেন আমাদের কি লাগবে, ফিজিক্যাল এনভায়রনমেন্ট সাপোর্ট। এটা ছিল সাপোর্ট, শুধু সাপোর্ট, আর এটা হচ্ছে ফিজিক্যাল এনভায়রনমেন্ট সাপোর্ট। মডিফিকেশনস টু লেআউট অফ প্রিমিসেস, রিজনেবল অ্যাকোমোডেশনস, অর্থাৎ এই যে আমাদের যে অ্যাকোমোডেশনের বিষয়গুলো, এই জিনিসগুলো কারা সাপোর্ট দিবে। টেকনোলজি, তারপরে হচ্ছে যে যেখানে আমরা কাজ করব সেই এনভায়রনমেন্ট রেডি রাখা, যেমন আমাদের কাজ করতে গেলে আমাদের সাপোর্টের জন্য কে থাকে, আইটি পারসন থাকে, ল্যাব অ্যাসিস্ট্যান্ট থাকে, তারপরে ওই যে অফিস অ্যাসিস্ট্যান্ট থাকে, তাই না? এইসব ওনারা কি করে, আমাদের ফিজিক্যাল যে এনভায়রনমেন্ট সাপোর্ট গুলো প্রয়োজন হয় সেগুলো দেয়। তো তারা হচ্ছে ট্রেনিদের ক্ষেত্রেও কিন্তু তারাই সাপোর্টটা দেয়। তারপরে ওএসএসইউ, ওএসএইচ মনে আছে? ওএসএইচ মানে কি? হ্যাঁ, অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ। এটা কিন্তু কনফিউজড করে দেয়। হ্যাঁ, ওএসএইচ দিল, দেওয়ার পরে মনে করেন অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ দিল, আবার আরেকটা অপশন দিয়ে দিল অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি, তারপরে এই রিলেটেডই আরো একটা দিল। মানে কমন হচ্ছে সেফটি অ্যান্ড হেলথ আর হেলথ অ্যান্ড সেফটি। এন্ড আপনি তো মনে করবেন হেলথ অ্যান্ড সেফটি তো মনে হয়। এটা একটু খেয়াল করবেন যে ওয়ার্ড ভিত্তিক আপনি হচ্ছে মানে লেটার ভিত্তিক ওয়ার্ডগুলো বসাবেন। যদি ও এইচএস হয় তাহলে আপনি হেলথ অ্যান্ড সেফটি দিবেন, আর যদি এসএইচ থাকে তাহলে আপনি সেফটি অ্যান্ড হেলথ দিবেন। এইচএস দিয়েও কোশ্চেন হতে পারে। তারপর গ্রাউন্ড রুলস। গ্রাউন্ড রুলস কি কি? Guidelines of behavior and acceptance, common understanding between trainees about proof, interaction, respect and acceptance, এগুলো হচ্ছে ট্রেনির ক্ষেত্রে, কিন্তু ট্রেনির এই রুলস গুলো পালন করতে হবে। Safety of trainees and others, comfort of trainees and others, agreed consequence for breaking ground rules, এই বিষয়গুলো ট্রেনিদের জন্য যেন অবশ্যই ইনশিওর করা হয়। এগুলো কারা করবে? এগুলো দেখতে হবে আমাদের, আর এগুলোর সাথে রিলেটেড যারা আছে তাদের কাছ থেকে আদায় করে নিতেও হবে আমাদের। অর্থাৎ ট্রেনিদের জন্য আমাদের এই বিষয়গুলো ম্যানেজ করে দিতে হবে। এখন সেটা আমি নিজে করে দেই বা হচ্ছে আমি অফিস ম্যানেজমেন্টের কারো কাছ থেকে করে দেই, এই বিষয়গুলো অবশ্যই ইনশিওর করতে হবে। তারপরে স্পেসিফিক নিডস। স্পেসিফিক নিডসে কি আছে? ফিজিক্যাল এনভায়রনমেন্ট অ্যাডজাস্টমেন্ট। এই যে একটু আগে যেমন বললাম যে মনে করেন যে সবার গরম লাগছে, আমার শীত লাগছে, আপনার সবাই এসি ছাড়ছেন, হ্যাঁ, তো সবাই বলতেছেন যে আমাদের সবার গরম লাগছে, আপনার একার জন্য তো আমি এসি অফ করে দিব না। ঠিক আছে, আপনি এসি অফ করে দিবেন না, কিন্তু আমার তো শীত করতেছে, আমার জন্য তো কিছু একটা ব্যবস্থা করতে হবে, তাই না? এই জিনিসটা হচ্ছে মেনটেন করতে হবে। তারপরে এই প্রবলেমটা প্রায় হয়। হ্যাঁ, এটা আসলে হয়, এবং আমরা কিন্তু মেজরিটিটা দেখি, আমরা কেউই আসলে মাইনরিটিটা দেখি না, মেজরিটিটাই দেখি যে বেশি মানুষের গরম লাগছে, ঠিক আছে এসি চলবে। কিন্তু যে একজন ব্যক্তি আছে তাকেও যদি আমরা একটু সাপোর্ট দেই যে ঠিক আছে তাহলে আপনাকে আমি একটা এক্সট্রা চাদর দেই, এক্সট্রা কোনো কিছু দেই উষ্ণ থাকার জন্য, তাই না? এই জিনিসটা আমরা আসলে প্র্যাকটিস করি না, কিন্তু এটা করা উচিত।
তারপরে হচ্ছে লার্নিং অ্যান্ড অ্যাসেসমেন্ট অ্যাক্টিভিটিস। লার্নিং এ বা অ্যাসেসমেন্টে মনে করেন যে একজন একটু অন্যরকম থাকতেই পারে, ব্যতিক্রম হতেই পারে। সবাই ডান হাতে লিখছে, একজন বলবে যে আমি বাম হাতে লিখবো, হতে পারে না? তো তাকে কি করতে হবে, সেই সুযোগটা দিতে হবে, অ্যাডজাস্টমেন্ট করে নিতে দিতে হবে। তারপরে ওয়ার্কস টু বি অ্যাড্রেসড, অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথের যে বিষয়গুলো আছে সেগুলো মানে সঠিকভাবে হতে হবে। যেমন পিপি, পিপিটা কি মনে আছে? পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। হ্যাঁ, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। এখন ওটার মধ্যে মনে করেন অ্যাপ্রন আছে, এন্ড অ্যাপ্রনটা সবার শারীরিক গঠন তো এক না, কিন্তু অ্যাপ্রন গুলো তো মোটামুটি সব মানে কারো ইয়ে স্বাস্থ্য অনুযায়ী বা শরীরের মাপ অনুযায়ী করা হয় না, ওটা তো একটা কমন সাইজ থাকে। এখন আমি মনে করেন একটা পরলাম, সেটা হচ্ছে আমার গায়ে অনেক টাইট হচ্ছে, হ্যাঁ, তো যেটা আমার গায়ে টাইট হচ্ছে সেটা আমাকে কি করতে হবে, অ্যাডজাস্ট করে নিতে হবে, তাই না? এন্ড অ্যাডজাস্ট আমি কিভাবে করব? টাইট জামাটা কি আমি অ্যাডজাস্ট করে নিতে পারবো আমার শরীরের সাথে? পারবো না। অ্যাডজাস্টটা কিভাবে করতে হবে? আপনাদের মধ্যে থেকে মনে করেন যে কেউ একজন আমাকে আমারটা নিবেন আর আপনাদেরটা একটু দিবেন, যেটা আমার শরীরের সাথে যায় সেইটা আমাকে দিবেন, আর আপনারা আমারটা নিবেন, এইভাবে অ্যাডজাস্ট করবেন। কিন্তু যদি বলেন যে আপনি আপনার শরীর কমায় অ্যাডজাস্ট করে নেন, তাহলে তো হবে না। তো এই বিষয়গুলো হচ্ছে আমাদের দেখতে হবে। শুধু অ্যাপ্রন না, গ্লাস, তারপরে হচ্ছে যা যা আছে, মানে আমাদের ওএসের মধ্যে যা যা আছে সবকিছুই ইয়ে করতে হবে। দেখেন এইখানে কি পড়লাম আমরা, ওএসএইচ, তাই না? 6 নাম্বার পয়েন্টটা দেখেন, ওএসএইচ দেখছেন? 8 নাম্বারের 8-এর 3 তে দেখেন কি আছে, এখানেও ওএসএস আছে, ওএইচএস আছে, দেখছেন? এখানে আছে ওএসএইচ আর এখানে আছে ওএইচএস। এখানে এরকম ভাবে কিন্তু প্রশ্নে আপনাকে কনফিউজ করে দিবে। ম্যাডাম ওএসএস এর পুনরূপটা কি জানি বললেন? এসএইচ হচ্ছে সেফটি অ্যান্ড হেলথ, আর এইচএস হচ্ছে হেলথ অ্যান্ড সেফটি, শুধু ওয়ার্ডের মানে জায়গা চেঞ্জ। জায়গা আছে। এটা আপনি হচ্ছে যখন ইয়ে দেখে দেখবেন, মানে হচ্ছে ওয়ার্ড দেখবেন, এই লেটার দেখবেন যে লেটার কোনটা আগে, যদি এস আগে তাহলে সেফটি আগে, আর যদি এইচ আগে হয় তাহলে হেলথ আগে। ম্যাডাম ও দ্বারা কি বোঝায়? অকুপেশনাল, ও আচ্ছা। মানে পেশাগত। এখন মনে করেন আমাদের জন্য এক ধরনের সেফটি লাগবে, যারা কাঠ মিস্ত্রি তাদের লাগবে অন্য ধরনের, যারা আবার ওই যে ওয়ারিং মিস্ত্রি তাদের লাগবে আর এক ধরনের, তাই না? তো এই জন্য অকুপেশনাল, অর্থাৎ যার যার পেশায় যেটা যেটা প্রয়োজন হবে। তাহলে এই বিষয়গুলো হচ্ছে আমাদের কি করতে হবে, স্পেসিফিক নিড, ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট, তারপর লিটারেসি অ্যান্ড নিউমেরেসি, more time by additional support, need for a broad general education, অর্থাৎ ব্রড জেনারেল এডুকেশন। একজন রাঙামাটি থেকে একজন আসছে যে বাংলা বুঝে না, ইংলিশও ভালো বুঝে না, তো তাকে কি করতে হবে? রাঙামাটির ভাষা তো আমরা বুঝছি না, তাই না? এখন রাঙামাটির ভাষা বোঝার জন্য আমার কাছে ইন্টারপ্রেটারও নাই, সেক্ষেত্রে কি করব? আকার ইঙ্গিতে বোঝাবো, আকার ইঙ্গিতে বোঝাইতে হবে, অথবা তাকে তার ভাষা অনুযায়ী কিন্তু বুঝাই দিতে হবে যে কোনো ভাবে। এই জন্য হচ্ছে ব্রড জেনারেল এডুকেশন। আমি একটা কথা বলবো? জি বলে। আমার গোড়া যদি একটা দিয়া বলে যে বাংলা বুঝি নাই, না থাক বলি না, এটা হলো কি ওই যে ঈদ বাইরে চলে যায়।
আচ্ছা, তো তাকে কি করব আমরা? তাকে হচ্ছে ব্রড নলেজ দিতে হবে, অর্থাৎ তাকে সময় নিয়ে আমাদেরকে শেখাতে হবে। শিখিয়ে শিখে এখন যেটা আমার প্রয়োজন, ইংলিশ যদি প্রয়োজন হয় তাহলে তাকে আমার ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখিয়ে নিতে হবে। তো এইগুলো হচ্ছে স্পেসিফিক নিডস। স্পেশাল নিড অ্যাসেসমেন্টে আসলে দেখবেন অ্যাসেসররা কিন্তু জিজ্ঞেস করে যে কারো কোনো স্পেশাল নিড আছে কিনা। আমরা শুধু এই স্পেশাল নিড বলতে মনে করি যে ওই যে হচ্ছে যারা অন্ধ, বোবা, ন্যাংরা, খোড়া এইটাই বোঝাচ্ছে, কিন্তু না, এই টাইপই না। যে কোনো ধরনেরই তার স্পেসিফিক নিডস থাকতে পারে। তারপর ভার্বাল অ্যান্ড বডি ল্যাঙ্গুয়েজ। ভার্বাল মানে কি? ভার্বাল মানে হচ্ছে যে আকার ইঙ্গিতে বলে যে। না, ভার্বালটা হচ্ছে মৌখিক, মুখে আচ্ছা বলা, আর বডি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে মানে শারীরিক ভঙ্গি। আচ্ছা কমিউনিকেশন মেথড হচ্ছে ভার্বাল আর নন ভার্বাল। একটা হচ্ছে মৌখিক, একটা হচ্ছে অমৌখিক। তাহলে এগুলো কি কি হবে? সাইন ল্যাঙ্গুয়েজ, সংকেত, সাংকেতিক যে ভাষাগুলো। তারপর ফেসিয়াল এক্সপ্রেশন, বডি মুভমেন্ট, পশ্চার, গেস্টার, আই কন্টাক্ট, টাচ, স্পেস আর ভয়েস মডুলেশন। এইভাবে আমরা কি করতে পারি? আমাদের নিজেদের ভাবগুলা প্রকাশ করতে পারি। ভার্বালেও করতে পারি, বডি ল্যাঙ্গুয়েজও করতে পারি। কারণ সবগুলোর মধ্যে থেকে কি কি ধরনের, মনে করেন আপনাকে প্রশ্ন করা হলো যে আপনি হচ্ছে কিভাবে কমিউনিকেট করবেন। আপনি বললেন ভার্বাল অ্যান্ড বডি ল্যাঙ্গুয়েজ বা ভার্বাল অ্যান্ড নন ভার্বাল। তো আপনাকে জিজ্ঞেস করা হলো যে কয়েকটা উদাহরণ দেন। তখন এগুলো বলতে হবে। হ্যাঁ, তখন এগুলো বলতে হবে। সাইন ল্যাঙ্গুয়েজ, ফেসিয়াল এক্সপ্রেশন, বডি মুভমেন্ট, পশ্চার, গেস্টার। পশ্চার দ্বারা কি বোঝায়? যে ভঙ্গি। ওই যে আপনি তার সামনে যে বসবেন বা দাঁড়ায় থাকবেন, যে সেই ভঙ্গিটা। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে গেস্টার, যেটা গেস্টার, ওই যে পশ্চার হচ্ছে আপনার মানে ওই দাঁড়ায় থাকার ভঙ্গিটা, আর গেস্টার হচ্ছে তাকে মানে তার সামনে নিজেকে উপস্থাপন করার ভঙ্গি। আচ্ছা আচ্ছা। তারপর আই কন্টাক্ট, টাচ, স্পেস আর ভয়েস মডুলেশন, মানে স্বরের দ্বারা, কণ্ঠ স্বর দিয়ে যেটা বলা হয়। হ্যাঁ তারপর হচ্ছে জেনারিক স্কিলস। জেনারিক স্কিলস এর মধ্যে কি কি বিষয় থাকবে? কমিউনিকেশন, এটা কিন্তু আমরা স্কিল পার্টে যখন পড়ি এটা থাকে হচ্ছে ইন্টারপার্সোনাল বা প্রফেশনাল স্কিলস। এটা তো সাধারণ দক্ষতা। হ্যাঁ, সাধারণ দক্ষতা। এটা হচ্ছে আমরা ওই যে যখন লেভেল 3-4 এর পরীক্ষা দেই, এমনি নরমাল স্কিলের যেটা, সেটাতে থাকে হয় ইন্টারপার্সোনাল স্কিলস, নয়তো প্রফেশনাল স্কিলস। ওই জিনিসগুলো এখানে হচ্ছে জেনারিক স্কিলস। কি কি? কমিউনিকেশন, টিম ওয়ার্ক, তারপরে প্রবলেম সলভিং, ইনিশিয়েটিভ অ্যান্ড এন্টারপ্রাইজ, প্ল্যানিং অ্যান্ড অর্গানাইজ, তারপরে সেলফ ম্যানেজমেন্ট, লার্নিং, টেকনোলজি। এগুলো সব ছিল কিসের আন্ডারে? এমপ্লয়াবিলিটি স্কিলস এর আন্ডারে। এমপ্লয়াবিলিটি, হ্যাঁ। আর ইনোভেশন, অর্থাৎ নতুনত্ব কোনো কিছু তৈরি করা। ল্যাঙ্গুয়েজ, লিটারেসি, নিউমারেসি অ্যান্ড কমিউনিকেশন স্কিলস। এই ধরনের স্কিলস গুলো আমাদের থাকে। তাহলে জেনারিক স্কিলস এর মধ্যে কয় ধরনের স্কিলস আছে? 3 ধরনের। এই 3 ধরনের মধ্যে আবার কি আছে? এমপ্লয়াবিলিটি স্কিলস হচ্ছে আবার 8টা। বুঝতে পেরেছি? জি না।
তাহলে এই হচ্ছে আমাদের ইনক্লুসিভিটিটা গেল। এখন হচ্ছে মেইনটেইন ট্রেনিং ইকুইপমেন্ট অ্যান্ড ফ্যাসিলিটিস। এখন ট্রেনিং ইকুইপমেন্ট যেগুলো সেগুলো মেইনটেইন করতে হবে আমাদের। ট্রেনিং ইকুইপমেন্ট বলতে কি বোঝায়? জানি গ্রাফিক ডিজাইনের জন্য কম্পিউটার, তারপরে ট্রেনিং করানোর জন্য যে যে বিষয়গুলো আমাদের প্রয়োজন, বিষয়গুলো বলতে বস্তুগুলো, হ্যাঁ, মানে যেই বিষয়বস্তুগুলো আমাদের প্রয়োজন, সেটা জিনিস হতে পারে, যেমন কম্পিউটার হতে পারে, ল্যাব হতে পারে, ইন্টারনেট, এইসব জিনিসগুলোই হচ্ছে ইকুইপমেন্ট। টেবিল, চেয়ার, এগুলো হচ্ছে আমাদের, হ্যাঁ হ্যাঁ, ট্রেনিং রিলেটেড যে বিষয়গুলো লাগবে আমাদের সেগুলো। তাহলে দেখি আমাদের এগুলো এটা মুখস্থ করতে হবে কেন? মুখস্থ বলতে এভাবে বুঝে বুঝে পড়লে আপনার হচ্ছে ভুলবেনও না, আর যে কোনো আঙ্গিকে প্রশ্ন আসলেই আপনি পারবেন। আর মুখস্থ করলে আপনাকে কোশ্চেন যে এভাবেই করবে, মানে এটা তো গ্যারান্টি নাই যে প্রশ্ন এভাবেই করবে, কিন্তু যে কোনো ভাবে আপনাকে ঘুরায় করতে পারে। আপনি কি করবেন, যে বুঝে বুঝে পড়বেন। ম্যাম আপনার কাছে কি যে প্রিভিয়াস কোশ্চেনের কোনো ইয়ে আছে? হ্যাঁ, প্রিভিয়াস কোশ্চেনের আছে, কিন্তু সেটা অনেক আগের, আর এটা প্রতিনিয়তই চেঞ্জ হয়। মানে আমরা জাস্ট মডিউলটা একটু দেখলে হ্যাঁ হ্যাঁ, প্যাটার্ন আছে, মানে দেখাবো, স্যাম্পল দেখাবো, কিন্তু ওইখান থেকে কমন পাওয়ার মতন কোনো আশাই আমরা রাখবো না। না না, কমন পাওয়ার জন্য না, মানে আমরা দেখবো আসলে হ্যাঁ, আপনি আমাদেরকে প্যাটার্নটা দেখাই দিবেন, আর হচ্ছে কি কি মানে কোন ক্যাটাগরিতে কত মার্ক, মার্ক কোয়ান্টাম গুলো একটু জানলে আমাদের জন্য বেশি ভালো হয় আর কি। হ্যাঁ, এটাও হচ্ছে ওই 30 মার্কেরই পরীক্ষা হবে। রিটেন, এমসিকিউ, ম্যাথিং, তারপরে শর্ট কোশ্চেন। ওই শর্ট কোশ্চেন বলতে যে ইয়াগুলা, ফিল ইন দা ব্ল্যাঙ্কস, তারপরে ট্রু ফলস, মানে এগুলোর মধ্যেই থাকবে, যে কোনোটা থাকতে পারে, যে কোনো 3টা আইটেমও থাকতে পারে, 2টা আইটেমও থাকতে পারে। আমার সময় 3টা আইটেম ছিল, এমসিকিউ ছিল, ম্যাথিং ছিল, আর হচ্ছে শর্ট কোশ্চেন ছিল। শর্ট কোশ্চেন থাকবে, এটা কমন। টাইম হচ্ছে 2 মিনিট স্যার। ও আচ্ছা, তাহলে আমরা হচ্ছে নতুন শুরু করে তারপরে এটা শুরু করি, নতুন মিটিং। নিউ লিংক দিবেন? হ্যাঁ, আমি ওই গ্রুপে দিয়ে দিচ্ছি আমি। আচ্ছা। ঠিক আছে।